বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, তোমরা ভালো আছো নিশ্চয়। বাংলা ব্যাকরণের অর্থাৎ দ্বিতীয় পত্রের আজকের ক্লাসের আলোচ্য বিষয় বাক্যতত্ত্ব। আমরা ধারাবাহিকভাবে ব্যাকরণের বিষয়গুলো আলোচনা করে আসছি। তোমাদের শব্দগঠন বিষয়ের ক্লাসগুলো শেষ হয়েছে, এরপরে আমরা আলোচনা শুরু করছি বাক্যতত্ত্ব নিয়ে। আমরা প্রত্যেকটা বিষয়ে আলোচনার সময় একটা বিষয় খেয়াল করেছি যে আমরা ধ্বনি না বলে বলছি ধ্বনিতত্ত্ব, শব্দ আলোচনাকে আমরা বলছি শব্দতত্ত্ব, বাক্য সম্পর্কিত আলোচনাকে বলছি বাক্যতত্ত্ব। এই তত্ত্ব শব্দটা কেন আসছে? সবসময় আসছে বাক্যতত্ত্ব পাচ্ছি আমরা, তারপরে পাচ্ছি কি শব্দতত্ত্ব, আবার পাচ্ছি কি ধ্বনিতত্ত্ব। এই যে আমাদের শব্দ, বাক্য, শব্দ বা ধ্বনির পরে যে তত্ত্ব অংশটা যুক্ত হচ্ছে, এটার কারণটা কি? তো এটার কারণটা হচ্ছে যে আসলে আমরা সায়েন্সের বিষয়গুলো যখন পড়ি তখন সেখানে দুইটা জিনিস পাই, একটা পাই থিওরি আর একটা পাই প্র্যাকটিক্যাল, অর্থাৎ একটা তত্ত্বীয় আর আরেকটা হচ্ছে ব্যবহারিক। তো সায়েন্সের যে বিষয়টাকে তত্ত্বীয়ভাবে বিশ্লেষণ করা যায়, সেই বিষয়টাকে আবার প্র্যাকটিক্যালি প্রমাণও করা যায়। তো সায়েন্সের ক্ষেত্রে এই বিষয়টা সম্ভব হলেও ভাষার ক্ষেত্রে সব বিষয়কেই একদম যন্ত্র দিয়ে প্রমাণ করাটা সম্ভব নয়। তো যাই হোক, সায়েন্সের পরিভাষায় যখন কোনো বিষয় সম্পর্কে গবেষণা করা হয়, আলোচনা করা হয়, তার বিভিন্ন তথ্য উপাত্ত বা বিভিন্ন দিক বৈজ্ঞানিকভাবে আলোচিত হয়, তখনই সেটাকে বলা হয় তত্ত্ব। আর সেটাকে যখন ব্যবহারিকভাবে প্রয়োগ করা হয় এবং প্রয়োগটা একদম নিঃসন্দেহভাবে প্রমাণিত হয়, তখন সেটাকে বলা হয় ব্যবহারিক বা প্র্যাকটিক্যাল। তো আমরা ব্যাকরণের ক্ষেত্রে এই বিষয়টাই আমরা আলোচনায় নিয়ে আসব। তত্ত্ব শব্দটা আসছে কী কারণে? আসছে যে ধ্বনি যখন আমরা উচ্চারণ করছি তখন সেটা সাধারণভাবে ধ্বনি, কিন্তু ধ্বনির নানান আলোচনা আছে। কোনগুলো ধ্বনি? আমরা অজস্র ধ্বনি উচ্চারণ করি, কিন্তু তার মধ্যে খুব অল্প সংখ্যককেই আমরা আমাদের ভাষার লেখার জন্য অথবা ভাষায় কথা বলার জন্য ব্যবহার করছি। তো সেই ধ্বনিগুলোকে আমরা আলাদা করেছি, পৃথক করেছি। সেই ধ্বনিগুলোর উচ্চারণ স্থান নির্ধারণ করেছি, কিভাবে উচ্চারিত হয়, কোথা থেকে উচ্চারিত হয়, উচ্চারণ কেমন। এই সমস্ত বিষয়গুলোকে যখন বৈজ্ঞানিক প্রক্রিয়ায় তার বিভিন্ন বিষয়কে বিশ্লেষণ করা হয়, তখনই সেটাকে বলা হয় ধ্বনিতত্ত্ব। শব্দের ক্ষেত্রেও সেই একই কথা, বাক্যের ক্ষেত্রেও আমরা আজকে যে বাক্যতত্ত্ব পড়ব, বাক্যের ক্ষেত্রেও কিন্তু সেই একই কথাটা চলে আসে। তো বাক্যের ক্ষেত্রে আসছে কি, যে বাক্য সম্পর্কিত বৈজ্ঞানিক আলোচনা, বাক্যের সংজ্ঞা, বিভিন্ন মনীষীর মতামত, বাক্যের গঠন, বাক্যের গুণ, উপাদান ইত্যাদি বিষয়গুলো যখন আমরা বৈজ্ঞানিক ভিত্তিতে আলোচনা করব এবং সেগুলোকে আমরা প্রায়োগিকভাবে ব্যবহার করব, সেই সম্পর্কিত যে আলোচনা, সেই আলোচনাটাকেই বলা হবে বাক্যতত্ত্ব। তোমরা স্ক্রিনে খেয়াল করো, প্রথমে 3টা বাক্য আছে তোমাদের পাঠ্য বইয়ের। ধনির কন্যা তার পছন্দ নয়, এটা কি মনে পড়ছে তোমাদের? কোথায় আছে এটা? হ্যাঁ, এটা আছে অপরিচিতা গল্পে। নীরব ভাষায় বৃক্ষ আমাদের সার্থকতার গান শোনায়, আছে জীবন ও বৃক্ষ প্রবন্ধে। এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। এই লাইনটা আছে সাম্যবাদী কবিতায়। তা আমি 3টা বাক্য লিখেছি, সবগুলো শেষে দাঁড়িয়ে আছে। তো এই যে আমরা 3টা বাক্য লিখলাম, এই উদাহরণগুলোতে নিশ্চিতভাবেই আমার কোনো একটা মনোভাব পূর্ণভাবে প্রকাশিত হচ্ছে। আর এই ভাব প্রকাশিত হচ্ছে কিসের কারণে? কতগুলো পদ একত্রিত হওয়ার ফলে, অর্থাৎ কতগুলো পদ পাশাপাশি বসেছে, বসার ফলেই কিন্তু আমার এক এক বাক্যে, অর্থাৎ ধনির কন্যা তার পছন্দ নয়, সেখানে একটা ভাব। নীরব ভাষায় বৃক্ষ আমাদের সার্থকতার গান শোনায়, এখানে একটা ভাব। আবার এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই, এখানে একটা ভাব। এগুলো প্রকাশিত হচ্ছে। তাহলে এভাবে কিছু পদ পাশাপাশি বসে যদি কারো বা কোনো ব্যক্তির বা বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে,
তাহলেই তাকে বাক্য বলা হবে। এখানে খেয়াল করে দেখো, ধনীর কন্যা তার পছন্দ নয়। আমরা যদি এই বাক্যটাকে অসম্পূর্ণ করে দিই, অসম্পূর্ণ বলতে যে আমি যদি বলি ধনীর কন্যা, ধনীর কন্যা তার, দেখো এতে কিন্তু আমার মনোভাব প্রকাশিত হচ্ছে না। তাহলে এখানে পদ কিন্তু পাশাপাশি বসেছে, তিনটা পদ পাশাপাশি বসার পরেও কিন্তু মনোভাব প্রকাশিত হচ্ছে না। এখানে বাক্যের জন্য প্রধান যেটা শর্ত সেটা হচ্ছে বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হতে হবে। যদি সম্পূর্ণরূপে বক্তার মনোভাব প্রকাশিত না হয় তাহলে তাকে বাক্য বলা যাবে না। তো এখানে আমি তার পর্যন্ত লিখেছি, তিনটা এখানে পদ আছে, তারপরে এটা বাক্য হচ্ছে না। না হওয়ার কারণটা হচ্ছে কি, যে এখানে বক্তার মনোভাবটা প্রকাশিত হচ্ছে না। শ্রোতা বুঝতে পারছে না যে ধনীর কন্যা তার কি পছন্দ নয়, অপছন্দ, অথবা আরও কিছু হতে পারে, তার মনে যে কোনো ধরনের ইচ্ছাই এর পরে প্রকাশিত হতে পারে। তাহলে পদ পাশাপাশি বসবে, বসার পরে যখন মনোভাবটা সম্পূর্ণরূপে প্রকাশিত হবে তখন সেটাকে বলা হবে বাক্য। তো বাক্য সম্পর্কে বিভিন্ন বৈয়াকরণিক বিভিন্নভাবে সংজ্ঞা দিয়েছেন। বিশেষ করে বাংলা ব্যাকরণের সাথে যে নামগুলো ওতপ্রোতভাবে জড়িত, আমরা সেই সমস্ত ব্যক্তিদের সংজ্ঞাগুলো একটু পড়ে দেখব। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়, যে পদ বা শব্দ সমষ্টি দ্বারা কোনো বিষয়ে সম্পূর্ণ মনের ভাব প্রকটিত হয় মানে প্রকাশিত হয়, সেই পদ বা শব্দ সমষ্টিকে বাক্য বলে। তাহলে তিনি এখানে শব্দ বিষয়টাকে নিয়ে এসেছেন। আমরা পদ এবং শব্দ নিয়ে আর একটু আলোচনা করব পরবর্তীতে গিয়ে। তো প্রাথমিক অবস্থায় যেই বিষয়টা আমরা এখানে দেখছি, যে পদ বা শব্দ সমষ্টি কোনো বিষয়ে সম্পূর্ণরূপে মনের ভাব কি করে প্রকটিত হয়, সেই পদ বা শব্দ সমষ্টিকে বলা হয় বাক্য। এটা মতটা হচ্ছে কার? ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের। তাহলে আমরা দেখছি যে এখানে পদ থাকবে এবং মনের ভাব সম্পূর্ণরূপে, শর্তটা হচ্ছে সম্পূর্ণরূপে প্রকাশিত হবে, কোনো ধরনের ইচ্ছা, শোনার ইচ্ছা বা আকাঙ্ক্ষা থাকা যাবে না। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আমাদের অত্যন্ত একজন দেশের শ্রেষ্ঠ ভাষাবিজ্ঞানী, তিনি বলছেন একটি সম্পূর্ণ মনোভাব যে সমস্ত পদ দ্বারা প্রকাশ পায়, একটি সম্পূর্ণ মনোভাব যে সমস্ত পদ দ্বারা প্রকাশ করা যায় তাহাদের সমষ্টিকে বাক্য বলে। তাহলে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলছেন কি, যে একটা সম্পূর্ণ মনের ভাব যে সমস্ত পদ দ্বারা প্রকাশ করা যায় তার সমষ্টিকেই বলা হয় বাক্য। তাহলে আমরা ওনাদের কথাগুলো আলোচনা প্রসঙ্গে দেখি যে আমরা পদগুলোকে পাশাপাশি বসানোর পরে যদি সেটা দ্বারা সম্পূর্ণ মনের ভাব প্রকাশিত না হয় তাহলে তাকে বাক্য বলতে পারবো না। এরপরে মনির চৌধুরী এবং মোফাজ্জল হায়দার চৌধুরী তাঁরা বলেছেন যে সুবিন্যস্ত পদসমষ্টি দ্বারা কোনো বিষয়ে বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হয় তাকে বাক্য বলে। দেখো, ভাবনাগুলো একই রকম তিনজনের। আমরা এখানে যে তিনটা মতামত দিয়েছি সেখানে ভাবনা হচ্ছে একই রকম, কিন্তু বিন্যস্ত বা সাজানোটা হচ্ছে এক এক রকম। প্রত্যেকেরই মূল উদ্দেশ্য, এখানে যে তিনটা সংজ্ঞা আমরা দিয়েছি সেখানে দেখছি যে প্রত্যেকেরই সংজ্ঞায় দুইটা বিষয় প্রধান হিসেবে এসেছে। একটা হচ্ছে কি পদসমষ্টি, আর আরেকটা হচ্ছে কি সম্পূর্ণ মনের ভাব প্রকাশ। অর্থাৎ পদের সমষ্টি যদি সম্পূর্ণভাবে বক্তার মনোভাব প্রকাশ করে তাহলে সেটাকে বলা হবে বাক্য। তাহলে আমরা যে তিনটা বাক্য দেখেছিলাম প্রথমে, সেই তিনটা বাক্যের সম্পূর্ণ মনোভাব প্রকাশিত হয়েছে, এই কারণে আমরা সেই তিনটাকে বাক্য বলছি। যদি সেই তিনটা দ্বারা আমাদের মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশিত না হতো, যেমন আমি এই বাক্যটা লিখেছি শেষের অংশটা, যদি আমি আরও একটা শব্দ লিখে দিই ধনীর কন্যা তার পছন্দ, তাহলে কিন্তু মনোভাবটা প্রকাশিত হয়ে যায়। কিন্তু যেহেতু আমি পছন্দ অংশটা লিখিনি, এই কারণে আগের অংশটাকে আমি বাক্য বলতে পারিনি, কিন্তু এখন আমরা এটাকে বাক্য বলতে পারছি।
আমরা অপরিচিতা গল্প থেকে যে লাইনটা নিয়েছিলাম সেখানে বলা হচ্ছে কি ধনীর কন্যা তার পছন্দ না। তাহলে আমরা এখানে দেখছি যে একটা মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হয়েছে, বিধায় আমরা এটাকে বাক্য বলছি। এরপরে আমরা যদি সংজ্ঞাটাকে তিনটাকে পর্যালোচনা করি, অর্থাৎ আমরা এতক্ষণ পর্যন্ত যে সব উদাহরণ দেখলাম সেগুলো বৈয়াকরণে যারা ছিলেন তাদের যে সংজ্ঞা সেগুলোকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে বাক্যের সংজ্ঞাটা আমরা এভাবে বলতে পারি, এক বা একাধিক পদ পাশাপাশি বসে যদি বক্তার কোনো একটা মনোভাব সম্পূর্ণভাবে প্রকাশ করে তবে তাকে বাক্য বলে। দেখো একটা শর্ত, এক বা একাধিক, অর্থাৎ একটা পদ দ্বারা একটা শব্দ দ্বারাও কিন্তু একটা বাক্য হতে পারে, হয়তো বা সেটা সাপেক্ষ হবে কিন্তু হতে পারে। তাহলে একটা দ্বারাও হতে পারে, আবার একাধিক পদ দ্বারা অর্থাৎ অধিক পদ দ্বারাও বাক্য গঠিত হতে পারে। তাহলে একটা পদ দ্বারা যদি সম্পূর্ণ মনোভাব প্রকাশ পায় তাহলেও সেটা বাক্য, আবার একাধিক পদ দ্বারাও যদি মনোভাব প্রকাশিত হয় তাহলেও সেটা বাক্য। তাহলে আমরা যেটা পেলাম বাক্যের সংজ্ঞায় সেটা হচ্ছে এক বা একাধিক পদ পাশাপাশি বসে যদি বক্তার কোনো একটা মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তাহলে তাকে বাক্য বলে। আর আমরা একটু বাক্য কথাটার ব্যুৎপত্তিটা নিয়ে আলোচনা করেছি। এর ব্যুৎপত্তিগত অর্থ, অর্থাৎ শব্দটাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে অর্থ দাঁড়ায় কথ্য। কথ্য মানে কি, যেটা কথিত বলা হয় সেটাই হচ্ছে কথ্য বা কথিত বিষয়, অর্থাৎ যে বিষয়টা আমরা বলি অথবা বলা হয় সেটাকেই বলা হয় বাক্য। তো বাক্য হচ্ছে কি ভাষার ক্ষুদ্রতম উপাদান। আমরা যদি ভাষাটাকে বিশ্লেষণ করে দেখি তাহলে দেখব যে অজস্র বাক্যের সমষ্টি, অর্থাৎ একটা মানুষ, একটা অঞ্চলের মানুষ বা একটা বিশেষ অঞ্চলের মানুষ এই নিজেদের মধ্যে মনোভাব আদান প্রদান করে, বিভিন্ন বাক্যের মাধ্যমে মনোভাবগুলোকে প্রকাশ করে। ওই অঞ্চলের মানুষ যতগুলো বাক্য ব্যবহার করে বা বাক্য ব্যবহার করে তাদের মনোভাব প্রকাশ করে তার সমষ্টি অথবা সমস্তগুলোর সমষ্টিকেই বলা হয় ভাষা। তাহলে ভাষার ক্ষুদ্রতম উপাদান হচ্ছে কি বাক্য। আমরা একটা শর্ত সবগুলো বৈয়াকরণিকের মধ্যে দেখেছি, সেটা হচ্ছে যে শব্দ নয় পদের সমষ্টি। অর্থাৎ বাক্যে যদি আমরা একটা শব্দ নিচ্ছি কি কন্যা, যখন আলাদাভাবে নিচ্ছি তখন আমরা এটাকে বলছি কি শব্দ, কিন্তু যখন আমরা এখানে ব্যবহার করেছি তখন এটা হয়ে গেছে কি পদ। তাহলে এর মধ্যে তফাৎ কি? বলা হচ্ছে যে শব্দকে পদে পরিণত করেই বাক্যে প্রয়োগ করতে হয়। তাহলে শব্দকে এখানে যে আমরা কন্যা পেয়েছি, এই কন্যার এই শব্দটাকে পদে পরিণত করতে হবে, তারপরে তাকে কি করতে হবে বাক্যে প্রয়োগ করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে শব্দকে আমরা পদে পরিণত করব কিভাবে? এই বিষয়টাও বলা হয়েছে, শব্দের সাথে বিভক্তি যোগ করে তাকে পদে রূপান্তর করা হয়। অর্থাৎ সরাসরি একটা শব্দ কখনো বাক্যে ব্যবহৃত হবে না, সেটা কি হবে আগে তার সাথে বিভক্তি যুক্ত হবে, তারপরে সেটা কি হবে পদে পরিণত হবে এবং এর পরেই সেটাকে কি করা হবে বাক্যে ব্যবহার করা হবে। তাহলে আমরা এখানে আলোচনার সুবিধার্থে বেশ কিছু উদাহরণ নিয়ে আমরা আলোচনা করব। বিশেষ করে উদাহরণগুলো হচ্ছে কি যে কিভাবে একটা শব্দকে পদে পরিণত করা হচ্ছে। আমরা জানি যে আমাদের বাংলা ভাষার যে ব্যাকরণ অথবা ভাষার শব্দ থেকে শুরু করে কাঠামো, এসব বিষয়গুলো কিন্তু সবই এসেছে সংস্কৃত থেকে। সংস্কৃত থেকে যেহেতু এসেছে, আমরা সংস্কৃত ব্যাকরণকে অনুসরণ করে আমাদের ব্যাকরণ তৈরি করেছি। সংস্কৃত ভাষার শব্দ নিয়ে আমরা আমাদের ভাষাকে সমৃদ্ধ করেছি। তো ব্যাকরণটা যেহেতু সরাসরি সংস্কৃত থেকে এসেছে, সেই কারণে সংস্কৃতের নিয়মগুলো আমাদের এখানে চলে এসেছে। কিন্তু বাংলা ভাষা সংস্কৃত ভাষা যেহেতু সম্পূর্ণ আলাদা দুইটা ভাষা, তাই সংস্কৃত ব্যাকরণকে সম্পূর্ণভাবে বাংলায় প্রয়োগ করা যায়নি। তো তারপরেও আমরা যেহেতু ব্যাকরণ পড়ছি, তাই এই নিয়মগুলো সম্পর্কে, বিষয়গুলো সম্পর্কে একটা ধারণা থাকা আমাদের প্রয়োজন। তো যাই হোক, কীভাবে আমরা শব্দকে পদে পরিণত করছি, এজন্য সংস্কৃত ব্যাকরণে আমাদেরকে একটু যেতে হবে।
সেখানে গিয়ে যদি আমরা দেখি, সংস্কৃত শব্দটার অর্থ হচ্ছে সংস্কার করা হয়েছে যা। অর্থাৎ বৈদিক ভাষা যখন মানুষের মুখে ব্যবহারে বা দীর্ঘদিন প্রচলনের ফলে ভাষার যে গতি, সৌন্দর্য বা ভাষার শব্দগুলোর যে মাধুর্য, সেগুলো নষ্ট হয়ে গেছিল। একটা সময় সংস্কৃত পণ্ডিতগণ অনুভব করেন যে এই বেদের ভাষা এভাবে নষ্ট হয়ে যাচ্ছে, এভাবে নষ্ট হতে দেওয়া যেতে পারে না, এর সংস্কার করা প্রয়োজন। তখন সংস্কৃত পণ্ডিতগণ সেই ভাষাকে সংস্কার করে তার কাঠামোটা একদম নির্ধারণ করে দিয়েছেন, তার শব্দ সম্ভার, তার ব্যাকরণিক নিয়ম বা অন্যান্য বিষয়। অর্থাৎ এই ভাষায় বাইরে থেকে আর কোনো কিছু প্রবেশ করবে না। যেমন বাংলায় আমরা অজস্র শব্দকে বাইরে থেকে নিচ্ছি, আত্মীকরণ করছি, সংস্কৃতে এই সুযোগটা নেই। সেখানে ব্যাকরণিকভাবে ব্যাকরণের নিয়মে যেটা বলে দেওয়া আছে শুধুমাত্র সেটাই প্রয়োগ হবে। তো সংস্কৃত যেহেতু একটা সংস্কার করা ভাষা, এই ভাষাটা মানুষের মুখে ব্যবহার হয় না, এ কারণে এই ভাষার কোনো পরিবর্তন আজ পর্যন্ত হয়নি, না শব্দের, না ব্যাকরণিক কোনো কাঠামোর বা নিয়মের অথবা বানানের। তো এই যে শব্দকে পদে পরিণত করা হচ্ছে, এটার জন্য সংস্কৃতে চমৎকার উদাহরণ আছে। সেই উদাহরণগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। সংস্কৃত ব্যাকরণে কারকটাকে যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে দেখব যে সব সময় যেটা কর্তৃকারক, সেই কারকে সবসময় প্রথমা বা সপ্তমী বিভক্তি ব্যবহৃত হয়। কর্মকারকে ব্যবহৃত হয় দ্বিতীয়া বিভক্তি। করণ কারকে ব্যবহৃত হয় তৃতীয়া বিভক্তি। সম্প্রদানে সম্প্রদান কারকে ব্যবহৃত হয় চতুর্থী বিভক্তি। অপাদান কারকে ব্যবহৃত হয় পঞ্চমী বিভক্তি। আর অধিকরণ কারকে ব্যবহৃত হয় ষষ্ঠী বিভক্তি। এটা সংস্কৃত ব্যাকরণ অনুযায়ী এর কিন্তু ব্যত্যয় ঘটে না, একদম এটা কনক্রিটলি সেখানে ব্যবহার করা হয়। এটা ব্যবহারের ফলে যেটা ঘটে সেটা হচ্ছে যে তাদের বাক্যের পদগুলোর পদক্রম বা সংস্থাপন যেমনই করা হোক, বাক্যের অর্থের কোনো পরিবর্তন ঘটে না। আমি আবারও বলছি, কর্তৃকারকে ব্যবহৃত হয় প্রথমা বা সপ্তমী বিভক্তি দুইটাই, আর কর্মকারকে ব্যবহৃত হয় দ্বিতীয়া বিভক্তি, করণ কারকে ব্যবহৃত হয় তৃতীয়া বিভক্তি, সম্প্রদান কারকে ব্যবহৃত হয় চতুর্থী বিভক্তি, অপাদান কারকে পঞ্চমী বিভক্তি, আর অধিকরণ কারকে ব্যবহৃত হয় ষষ্ঠী বিভক্তি। বিভক্তি সুনির্দিষ্ট থাকায় সংস্কৃত ব্যাকরণে দেখা যায় যে শব্দগুলোকে পদে পরিণত করাটা খুবই সুবিধা হয়। কিভাবে সুবিধা হয় আমি একটা দেখাই। একটা শব্দ হচ্ছে ব্যাঘ্র, আর একটা শব্দ হচ্ছে মনুষ্য, আর একটা শব্দ হচ্ছে খাদতি। খাদতিটা হচ্ছে কি ক্রিয়া। এখানে বাঘ আছে, মানুষ আছে, তাহলে নিশ্চয় একজন আরেকজনকে খায়, যেহেতু খাওয়ার প্রশ্ন আছে। সংস্কৃত ব্যাকরণে বলা হচ্ছে যে সবসময় বিভক্তি যুক্ত করেই শব্দকে কি করতে হবে, বাক্যে প্রয়োগ করতে হবে। কি হিসাবে? পদ হিসাবে। কিন্তু বাংলায় দেখো, আমরা যদি বিভক্তি যুক্ত নাও করি, বাঘ মানুষ খাই, আমরা কোনো বিভক্তি যুক্ত করলাম না। এখানে কর্তা হচ্ছে ব্যাঘ্র, এই কারণে এখানে প্রথমা বিভক্তি বসবে। প্রথমা বিভক্তি হচ্ছে কি, বিসর্গটা হচ্ছে সংস্কৃতে প্রথমা বিভক্তি। মনুষ্যং, অনুস্বরটা হচ্ছে দ্বিতীয় বিভক্তি। তাহলে বাঘে প্রথমা বিভক্তি হচ্ছে কি এ, মনুষ্যং মানুষ কে, অর্থাৎ অনুস্বর সমান আমরা বাংলায় যে দ্বিতীয় বিভক্তি নিয়েছি কে, সেটা পাচ্ছি। আর আমরা বিসর্গ সমান পাচ্ছি প্রথমা এ শব্দটাকে, একে পাচ্ছি আমরা, অর্থাৎ প্রথমা বিভক্তি। তাহলে দাঁড়াচ্ছে কি, বাঘে মানুষকে খায়। সংস্কৃত ব্যাকরণে বলেই দেওয়া হচ্ছে
যে ব্যাঘ্র শব্দ ব্যবহার করা যাবে না, সেখানে কি করতে হবে, কর্তৃকারকে প্রথমা বিভক্তি ব্যবহৃত হবে, সেখানকার প্রথমা বিভক্তি এ বিভক্তি ব্যবহার করেই সেটাকে ব্যাঘ্র বানানো হয়েছে, তারপরে সেটা বাক্যে প্রয়োগ করা হয়েছে। মনুষ্যং, অনুস্বরটা হচ্ছে কি দ্বিতীয় বিভক্তি, এটা হচ্ছে কে, তাহলে এর বাংলা করলে দাঁড়ায় কি, বাঘে মানুষকে খায়। কিন্তু বাংলায় দেখো দিব্যি কোনো বিভক্তি ব্যবহার না করেই আমরা কিন্তু কি করতে পাচ্ছি, একে বাক্যে প্রয়োগ করে দিতে পাচ্ছি। আমরা বলছি যে এখানে শূন্য বিভক্তি আছে, মানুষ, এখানেও শূন্য বিভক্তি আছে, এইরকমভাবে প্রয়োগ করা যায়। এই কারণে বাংলায় পরবর্তী স্টেজে গিয়ে, পরবর্তী ধাপে গিয়ে কিছু প্রবলেমের সৃষ্টি হয়। সেই প্রবলেমগুলো কীরকম দেখো, যে আমি এটাকে চেঞ্জ করে দিব, এর যে অবস্থান আছে সে অবস্থানটাকে আমরা চেঞ্জ করে দিব। চেঞ্জ করলে কি দাঁড়াবে, মনুষ্যং, মনুষ্যং ব্যাঘ্র খাদতি। আমি এবার চিন্তা করি, দেখি, চেঞ্জ করি, মানুষ বাঘ খায়। এইবার দুইটা বিষয়কে তোমরা একটু আলাদাভাবে চিন্তা করে দেখো। এখানে মনুষ্যং হচ্ছে কি, অনুস্বার হচ্ছে কে বিভক্তি, যদি কে বিভক্তি হয় তাহলে কি দাঁড়াচ্ছে, মানুষকে, আর বিসর্গ হচ্ছে কি, বিসর্গটা হচ্ছে এ বিভক্তি, তাহলে হচ্ছে কি বাঘে খায়। এখানেও বাঘে মানুষকে খায়, আর এখানে মানুষকে বাঘে খায়। বিভক্তি থাকার কারণে আমরা শব্দগুলোকে চেঞ্জ করে দিলেও কিন্তু অর্থের কোনো চেঞ্জ হচ্ছে না। এখানে বাঘে সবসময় কি করছে, মানুষকেই খাচ্ছে। কিন্তু এখানে দেখো, একবার বাঘ মানুষকে খাচ্ছে আর আরেকবার মানুষ কি করছে, বাঘকে খাচ্ছে। এটা হওয়ার কারণটা কি, কারণটাই হচ্ছে যে আমরা এখানে বিভক্তির ব্যবহার করিনি। যদি আমরা সংস্কৃত ব্যাকরণকে মেনে যদি আমরা এভাবে বিভক্তি ব্যবহার করে এই শব্দগুলোকে ব্যবহার করতাম, তাহলে কিন্তু অর্থগত এই জটিলতা সৃষ্টি হতো না। সংস্কৃতে এইরকম বিভক্তি ব্যবহার ছাড়া কোনো শব্দ ব্যবহৃত হয় না, কোথায়, বাক্যে। তাই যখন বিভক্তি ব্যবহৃত হয়ে যায় তখন শব্দের সবসময় কর্তাকে, কর্মকে নির্ধারিত হয়ে যায়। যখনই নির্ধারিত হয়ে যাবে তখন কর্তা কর্ম যেখানেই বসাই আমরা বাক্যের, অর্থের কোনো পরিবর্তন হবে না। কিন্তু যেহেতু এখানে বিভক্তি বসাইনি, তাই আমাদের কে কর্তা আর কে কর্ম সেটা নির্ধারণ করা হয় নাই, তাই এর অর্থটা পরিবর্তন হয়ে যাবে যদি আমরা শব্দগুলোকে কি করি, একটু এলোমেলো করে বসাই দিই। তাই শব্দকে পদে পরিণত করেই বাক্যে প্রয়োগ করতে হবে, এটা হচ্ছে সংস্কৃত ব্যাকরণের নিয়ম। সেই নিয়মটা আমরা বাংলা ব্যাকরণে গ্রহণ করেছি, কিন্তু সেটার সার্থক প্রয়োগ আমরা সব জায়গায় করতে পারি না। এটা দোষের নয়, কেননা আমি আগেই বলেছি যে ভাষা হিসাবে সংস্কৃত এবং বাংলা সম্পূর্ণ আলাদা। আরও একটা বিষয়, যে সংস্কৃত মানুষের মুখে ব্যবহৃত হয় না, এটা শুধুমাত্র লেখার ভাষা, বই পুস্তকেই এটা সীমাবদ্ধ। বিধায় এই ভাষা নিয়ে বা এই ভাষাকে যতটা সুরক্ষিত রাখা সম্ভব, যে ভাষা মুখে ব্যবহৃত হবে সেই ভাষাকে কিন্তু এতটা সুরক্ষিত রাখা সম্ভব নয়। বাংলা যেহেতু একটা গতিশীল ভাষা, এ ভাষায় অনেক মানুষ কথা বলে, তাই মানুষের মুখে মুখেই ভাষা যেহেতু পরিবর্তন হয়ে যায়, তাই বাংলা ভাষাও এরকম পরিবর্তন হয়। তাই সর্বক্ষেত্রেই সংস্কৃত ব্যাকরণের নিয়মগুলো মানা সম্ভব হয় না। তো আমরা এখানে দেখলাম যে শব্দকে পদে পরিণত করেই বাক্যে প্রয়োগ করতে হয়, আর শব্দ কখন পদ হয়, যখন শব্দের সাথে বিভক্তি যুক্ত করতে হয়। তাহলে বাক্যে যে পদগুলো ব্যবহৃত হবে সেগুলোর সবগুলোর সাথেই কি হবে, বিভক্তি থাকবে। যেমন আমরা দেখেছিলাম ধ্বনির কন্যা, ধ্বনি থেকে র আছে, পরে ধ্বনি শব্দটার পরে র আছে, তো এই যে রটা ব্যবহার করেছি, র হচ্ছে কি, বিভক্তি। তো এরকমই আমরা দেখব যে বাক্যে যেগুলো ব্যবহৃত হয় সংস্কৃত থেকে যদি আমরা দেখতে পারতাম তাহলে বেশি ভালো হতো। আমরা দেখতে পেতাম যে প্রত্যেকটা শব্দ পদে পরিণত হচ্ছে, তারপরে বাক্য প্রয়োগ হচ্ছে। বাংলায় এটা সব জায়গায় সম্ভব নয় বলেই আমরা শব্দগুলোকে যদি একটু চেঞ্জ করি তাহলে অর্থের বিভ্রাট ঘটতে পারে। আর যদি বিভক্তিগুলো সুন্দরভাবে থাকে, যদি আমরা এখানে লিখতাম বাঘে মানুষকে খায়, তাহলে আমরা এখানে মানুষকে আবার এখানে বাঘে এইরকমভাবে লিখলেও কিন্তু এই অর্থটা কখনোই আর পরিবর্তন হতো না। তো যাই হোক, তোমরা নিশ্চয়ই
এই বিষয়টা বুঝতে পেরেছো যে কেমন করে শব্দকে পদে পরিণত করতে হয়। বাক্য সংক্রান্ত প্রয়োজনীয় তত্ত্ব, অর্থাৎ বাক্য সম্পর্কে কতগুলো জিনিস মনে রাখতে হবে, জেনে রাখতে হবে, সেই জিনিসগুলো তিনটার কথা আমি উল্লেখ করেছি, সেই তিনটা তোমরা একটু খেয়াল করো। বাক্য কিছু সংখ্যক শব্দ বা পদের সমষ্টি। আমরা শব্দ নিয়ে আসছি কেন? ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় শব্দটা ব্যবহার করেছেন, এরপরে কিন্তু আর কেউ শব্দ ব্যবহার করেননি। তো আসলে যখন আমরা বিভক্তিযুক্ত করছি না, তখন কিছু কিছু ক্ষেত্রে একটু বিভ্রান্তি চলে আসে। তো সেই থেকেই শব্দটা আসছে পরিপূর্ণ মনোভাব প্রকাশক, অর্থাৎ বাক্যের মাধ্যমে পরিপূর্ণ রূপে কি হবে, মনোভাবটা প্রকাশিত হবে। ভাষার রূপ বদলের নিয়ম অনুসারে গড়ে ওঠা একক। রূপ বদলের, ভাষার রূপ পরিবর্তন হয়ে যায়। কেন পরিবর্তন হয়? মানুষ যখন কথা বলে, আমরা প্রজন্মগতভাবে যদি দেখি তাহলে দেখব যে এক এক স্টেজে এক এক বয়সী মানুষ বা তাদের কথা বলার ধরন হচ্ছে এক এক রকম, বা এক এজের এক বয়সের মানুষের সাথে আরেক বয়সের মানুষের কথা বলার ধরনগুলো হচ্ছে একটু আলাদা ধরনের। তো সেই ক্ষেত্রে আমরা তিনটা জিনিস বাক্য সংক্রান্ত পাচ্ছি, সেটা হচ্ছে বাক্য কিছু সংখ্যক শব্দ বা পদের সমষ্টি, পরিপূর্ণ মনোভাব প্রকাশক, আর ভাষার রূপ বদলের নিয়ম অনুসারে গড়ে ওঠা একক। আমরা এখন যে বিষয়টা আলোচনা করছিলাম প্রথমে, যে শব্দকে কি করতে হবে, পরিবর্তন করতে হবে কি পদে, তারপরে সেটা বাক্যে প্রয়োগ হবে। সব ধরনের শব্দ কি আমরা বাক্যে প্রয়োগ করতে পারবো? সব ধরনের শব্দকে আমরা বাক্যে প্রয়োগ করতে পারবো না। বাক্যে ব্যবহারের জন্য শব্দের কতগুলো যোগ্যতা থাকতে হবে, অর্থাৎ সব ধরনের শব্দকে আমরা ইচ্ছা করলেই কিন্তু বাক্যে প্রয়োগ করতে পারবো না। এখানে কি থাকতে হবে, শব্দগুলোর বাক্যে ব্যবহার উপযোগী হওয়ার জন্য কিছু যোগ্যতা থাকতে হবে। তো শব্দগুলোকে বাক্যে ব্যবহারের উপযোগী হওয়ার জন্য শব্দের যোগ্যতাগুলো কতগুলো বিষয়ের সাথে সংশ্লিষ্ট, জড়িত। যেমন শব্দ ব্যবহারের প্রথা বা রীতি, অর্থাৎ একটা শব্দ দীর্ঘদিন ধরে একটা অর্থে ব্যবহৃত হয়ে আসছে, তো সেই সমস্ত বিষয়গুলো। দুর্বোধ্যতা কি, যে একটা শব্দ এমন শব্দ আমরা ব্যবহার করছি যে শব্দটা সম্পর্কে মানুষ হয়তো তার অর্থটা ভালো জানে না। বাহুল্য দোষ, উপমার ভুল প্রয়োগ, আমি পরে এগুলো নিয়ে একটু আলোচনা করছি। গুরুচণ্ডালী দোষ, তোমরা জানো যে সাধু এবং চলিত ভাষার মিশ্রণকে বলা হয় গুরুচণ্ডালী দোষ। বাগধারার নিজস্ব গঠন, অর্থাৎ বাগধারাগুলোর একটা নিজস্ব গঠন আছে, অর্থাৎ একটা নির্দিষ্ট নিয়মে বাগধারাগুলো গঠিত হয়েছে, সেই বাগধারার গঠনগুলো আমাদেরকে অক্ষুণ্ণ রাখতে হবে, সেগুলোকে পরিবর্তন করা যাবে না। তাহলে শব্দ বাক্যে ব্যবহারের জন্য শব্দকে কতগুলো যোগ্যতা অর্জন করতে হবে। তো আমরা দেখলাম নিচে এই কয়েকটা বিষয়, বিশেষ করে যে শব্দগুলোকে হয়তো ব্যবহার করা যাবে না, অর্থাৎ শব্দকে বাক্যে ব্যবহৃত হওয়ার জন্য নিচের এই যোগ্যতাগুলো থাকতে হবে। তো আমরা একে একে আলোচনা করে দেখি, বা এখন আমরা এই যে ভাগগুলোর কথা বললাম সেগুলো এক একটা আলোচনা করে দেখব। প্রথমটা ছিল কি, শব্দ ব্যবহারের প্রথা বা রীতি। দেখো, কাজটা করলে আমি বাধিত হব। বাধিত শব্দটা দেখো, বাধিত শব্দটার যদি প্রকৃত প্রত্যয় নির্ণয় করি তাহলে হবে কি, বাধা যোগ ইত সমান হচ্ছে কি বাধিত। বাধিত শব্দটাকে যদি আমরা প্রকৃতি প্রত্যয় নির্ণয় করি তাহলে হবে বাধা যোগ ইত। প্রকৃতি এবং প্রত্যয় যত অর্থ এর হচ্ছে কি, বাধা প্রদান করা। এখন বাধিত শব্দের অর্থ দাঁড়ালো তাহলে কি, বাধা প্রদান করা। এখন যদি কেউ বলে যে কাজটা করলে, বা আমরা যখন দরখাস্তে লিখি যে 3 দিনের ছুটি দিয়ে বাধিত করবেন, এখানে দেখো 3 দিনের ছুটি দিয়ে বাধিত করবেন, তাহলে আমরা দরখাস্তে কি চাচ্ছি, ছুটি চাচ্ছি। এখন আমি ছুটি চাইলাম, তারপরে আবার বলছি কি
যে 3 দিনের ছুটি দিবেন, তারপরে কি করবেন, বাধা প্রদান করবেন। এটা কি কখনো হতে পারে? না। তাহলে এই শব্দটা, বাধিত শব্দটা তার প্রকৃতি এবং প্রত্যয়জাত অর্থ অর্থাৎ বাধা প্রদান করা অর্থে কিন্তু ব্যবহৃত হয়নি। ব্যবহৃত হয়েছে কি অর্থে? কৃতজ্ঞ বা অনুগৃহীত অর্থে এখানে এই শব্দটা, বাধিত শব্দটা ব্যবহৃত হয়েছে। তাহলে এই যে বাধিত শব্দটা বাক্যে ব্যবহৃত হচ্ছে কিসের জন্য? প্রচলিত প্রথা বা রীতির কারণে। অর্থাৎ এই বাধিত শব্দটা অনুগৃহীত বা কৃতজ্ঞ অর্থে ব্যবহৃত হয়ে আসছে প্রাচীন কাল থেকে বলেই আমরা কি করছি, এটা ব্যবহার করে আসছি। তাই একে যদি আমরা প্রকৃতি প্রত্যয়জাত অর্থে বাধা প্রদান করা অর্থে ব্যবহার করি, তাহলে কিন্তু একে শব্দে প্রয়োগ করা, বাক্যে প্রয়োগ করা যাবে না। তাহলে এখানে বাধিত শব্দটা বাক্যে ব্যবহারের যোগ্যতা অর্জন করেছে। কেন যোগ্যতা অর্জন করেছে? এটা প্রাচীন কাল থেকে চলে আসছে। এই শব্দটা নিজের যে গঠনগত বৈশিষ্ট্য বা আর্থিক বৈশিষ্ট্য, সেটাকে অতিক্রম করে এটা তার বর্তমান যে কৃতজ্ঞ বা অনুগৃহীত অর্থ, সেটাকে সে ধারণ করতে পেরেছে, বিধায় এই শব্দটা বাক্যে ব্যবহারের যোগ্যতা অর্জন করেছে। 2 নম্বর হচ্ছে দুর্বোধ্যতা। দুর্বোধ্যতা হচ্ছে কি? বুঝতে না পারা। এখন কথা হচ্ছে কি, ভাষার মূল কথাই হচ্ছে যে মনোভাব প্রকাশক। মানুষ নিজের মনোভাব অন্যের কাছে প্রকাশ করতে চায়। এই প্রকাশ করাটা মানুষ খুব সহজে করতে চায় এবং দ্রুত করতে চায়। মনোভাব যখন প্রকাশ করে মানুষ, তখন এখানে 2টা কাজ একত্রে মানুষ করে। এক, খুব সংক্ষেপে করতে চায়, আর আরেকটা খুব সহজে করতে চাই। এখন দেখা যাচ্ছে যে আমরা কাউকে কথা বলছি, কথা বলতে গিয়ে সে যদি সেই কথা বুঝতেই না পারে, তাহলে তো আমার মনোভাবটা আমি তাকে বোঝাতে পারলাম না। তাই এমন কোনো শব্দ ব্যবহার করা যাবে না যার ফলে কি হয়, শ্রোতা বক্তার মনোভাব বুঝতে না পারে। যেমন একটা শব্দ দেখো, নিতরাং। নিতরাং, এই যে নিতরাং শব্দটার অর্থ হচ্ছে কি? সর্বদা। এখন যদি বলে যে তোমার কথা নিতরাং মনে পড়ে, তাহলে কি দাঁড়াবে? যাকে বলা হচ্ছে সে চিন্তা করবে নিতরাং মানে কি, মাঝে মাঝে মনে পড়ে, হঠাৎ মনে পড়ে, বা কোনো কারণে মনে পড়ে। কারণটা কি? এই শব্দটা, নিতরাং শব্দটা আমাদের কাছে পরিচিত শব্দ নয়, একটা দুর্বোধ্য শব্দ। তো যখন বাক্যে দুর্বোধ্য শব্দ ব্যবহৃত হবে, তখন কিন্তু সেই শব্দটা বাক্যে ব্যবহারের যোগ্যতা হারাবে। তাই নিতরাঙের মতো এই ধরনের অপ্রচলিত ও দুর্বোধ্য শব্দ বাক্যে ব্যবহার করার প্রয়োজন নেই। আমরা কি করতে হবে? এই ধরনের শব্দ ব্যবহার পরিহার করতে হবে। তাহলে দুর্বোধ্যতা অর্থাৎ দুর্বোধ্য কোনো শব্দ বাক্যে ব্যবহার করা যাবে না। এরপরে আসে বাহুল্য দোষ। বাহুল্য তো বুঝতেই পারছো, অর্থাৎ বেশি করে দেওয়া। হয়তো কোনো উদাহরণ দিচ্ছে, অথবা একটা বিষয়কে খুব মনে করছে যে আমি আরো বিস্তারিতভাবে আলোচনা করে এটাকে বোঝাবো, তখন কি করা হয়? অপ্রয়োজনীয় অনেক শব্দ ব্যবহার করা হয়। তো দেখা যায় যে অপ্রয়োজনীয় শব্দ ব্যবহার করতে গিয়ে মূল বিষয় কি, সেটাই একসময় শ্রোতা হারিয়ে ফেলে। তাই এই ধরনের যদি বাহুল্য শব্দ ব্যবহার করা হয়, তাহলে সেগুলো বাক্যে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। বিশেষ করে প্রয়োজনের অতিরিক্ত শব্দ ব্যবহার করলেই বাক্য কি হয়? বাহুল্য দোষে দুষ্ট হয়। তো বিভিন্ন কারণে বাহুল্য দোষ ঘটতে পারে, যেমন বহুবচনের 2 বার ব্যবহার, বিশেষণের অতিশায়ন, অপ্রয়োজনীয় সমার্থক শব্দের ব্যবহার। তাহলে সমার্থক শব্দ আমরা ব্যবহার করে থাকি বাক্যের সৌন্দর্য বৃদ্ধির জন্য। সেটা করব কিসের জন্য? আমরা প্রয়োজনে করব। অপ্রয়োজনে কোনো সমার্থক শব্দ ব্যবহার করা যাবে না। তো আমরা এই 3টা জিনিসকে একটু আলোচনা করে দেখি। বহুবচনের 2 বার ব্যবহার। এই সব লোকগুলোকে আমি চিনি। বলছে এ সব লোকগুলোকে আমি চিনি। এখানে দেখো 2 বার বহুবচন।
করছি, একবার বলছি সব আর একবার বলছি গুলো। অর্থাৎ বহু বচনের এখানে কি হয়েছে, দুইবার ব্যবহার হয়ে গেছে। দুইবার বহু বচন ব্যবহার করা যাবে না। যেহেতু দুইবার ব্যবহার করা হয়েছে তাই এই বাক্যটা হচ্ছে ভুল। শুদ্ধ হবে কি, এক, এই লোকগুলোকে আমি চিনি। অর্থাৎ সব একটা বহুবচন বাদ দিয়ে দিতে হবে, অথবা এসব লোককে আমি চিনি। এখানে দুইটা বহুবচন আছে, একটা হচ্ছে কি সব আর আরেকটা গুলো। আমরাকে কি করতে হবে, একটা বহুবচন বাদ দিতে হবে। তাহলে এখানে বহুবচনের কি হয়েছে, দুইবার ব্যবহার করা হয়েছে। দুইবার ব্যবহার করার কারণে এটা বাক্য হতে পারেনি। তাই কি বিশেষণের অতিশায়ন দুষ্ট হয়ে গেছে বাক্যটা। তাই আমাদেরকে কি করতে হবে, একটা বিশেষণ বাদ দিতে হবে। দুই নম্বর হচ্ছে বিশেষণের অতিশায়ন, অর্থাৎ বিশেষণ আছে তারপরে আমরা সেটাকে কি করছি, আরো বাড়াই দিচ্ছি। যেমন তুমি আমার কাছে আরো প্রিয়তর। এখানে দেখো আরো আছে একটা শব্দ, এই একবার বিশেষণ ব্যবহার করছি, আবার তর ব্যবহার করছি। অর্থাৎ এই যে দুইবার ব্যবহার করলাম, এই দুইবার কিন্তু ব্যবহার করা যাবে না, আমাদেরকে একটা বাদ দিয়ে দিতে হবে। তুমি আমার কাছে প্রিয়তর অথবা তুমি আমার কাছে আরো প্রিয়, তরটা বাদ দিয়ে দিতে হবে। অর্থাৎ বিশেষণের অতিশায়ন হওয়া যাবে না। এরপরে অপ্রয়োজনীয় সমার্থক শব্দের ব্যবহার, যেমন বলা হচ্ছে তিনি হলেন এ ব্যাপারে প্রথম অগ্রপথিক। তিনি হলেন এ ব্যাপারে প্রথম অগ্রপথিক। এখানে দেখো প্রথম আর অগ্র, এই দুইটা হচ্ছে কি সমার্থক শব্দ। তাই এখানে এই অপ্রয়োজনীয় সমার্থক শব্দটা ব্যবহার করা যাবে না। প্রথম বলতে যা বোঝায়, অগ্র বলতেও তাই বোঝায়। তাই এটা হয়ে যাবে যে তিনি হলেন এ ব্যাপারে প্রথম পথিক, অথবা তিনি হলেন এ ব্যাপারে অগ্রপথিক। প্রথমটা রাখার প্রয়োজন নাই। তাহলে বিশেষণের আমরা অপ্রয়োজনীয় সমার্থক শব্দের ব্যবহারের ফলে দেখছি যে বাক্যের যে মূল গুণ বা মূল যে আকাঙ্ক্ষা সেটা নষ্ট হচ্ছে। তাই এখানে অপ্রয়োজনীয় সমার্থক শব্দ ব্যবহার করা যাবে না। তাহলে আমরা তিনটা জিনিস পেয়েছিলাম, এক, শব্দ ব্যবহারের প্রথা বা রীতি, দুই, বিশেষণের অতিশায়ন, তিন নম্বর অপ্রয়োজনীয় সমার্থক শব্দের ব্যবহার। এই জায়গাগুলো আলোচনা করে দেখলাম যে আমরা সচরাচর যে বাক্যগুলো ব্যবহার করি সেই বাক্যগুলোতে এই ধরনের কিছু ভুল হয়ে থাকে। এই ভুলগুলো যদি হয় তাহলে সেটাকে আমরা সার্থক বাক্য বলতে পারবো না। কেন পারবো না, যে এখানে এই শব্দগুলো বিভিন্ন দোষে দুষ্ট হয়ে গেছে। তো তাহলে আমরা দেখলাম যে শব্দের যে যোগ্যতা, অর্থাৎ বাক্যে ব্যবহার করার জন্য যে যোগ্যতাগুলো থাকতে হবে সেই যোগ্যতাগুলোর একটা অংশ আমরা পড়লাম। দুই নম্বর হচ্ছে উপমার ভুল প্রয়োগ। উপমা কাকে বলা হয়, উপমা হচ্ছে কি তুলনা। অর্থাৎ তুলনাটা যদি সঠিক না হয়, ভুল হয়ে যায়, অর্থাৎ আমরা হয়তো মাথার চুলকে তুলনা করি কার সাথে, ভ্রমরের সাথে, দিঘির জলকে তুলনা করি চোখের সাথে। এটা তুলনা করা হয় কি হয়, দুইটার মধ্যে একটা গুণগত মিল আছে। তো যখন এই দুইটার আলাদা বস্তু কিন্তু দুইটা বস্তুর মধ্যে যখন সাধারণ গুণ অর্থাৎ গুণগত মিল থাকবে তখনই কেবলমাত্র তাদের মধ্যে তুলনা করা সম্ভব। তো দেখা যাচ্ছে যে অনেক সময় হয় কি যে এই তুলনাটা আমাদের এই যখন আমরা দুইটা শব্দের মধ্যে করি অনেক সময় গুণের মিল থাকে না। যদি গুণের মিল না থাকে তাহলে সেই শব্দগুলোকে বাক্যে ব্যবহার করা যাবে না। যেমন আমরা একটা উদাহরণ দিয়েছি, সেই উদাহরণটা খেয়াল করলে আমরা দেখব যে আমার হৃদয় আকাশে, আমার হৃদয় আকাশে অনেক ফুল ফুটলো।
দেখো এটাকে আমরা একটা বাক্য পাচ্ছি। এটা আমরা খেয়াল করে দেখছি যে এখানে আমরা স্বাভাবিকভাবে কিন্তু তেমন ভুল পাচ্ছি না, কিন্তু ভুল আছে। হৃদয়কে কি করা হয়, আকাশের সাথে তুলনা করা যায় হৃদয়ের বিশালত্বের জন্য, হৃদয়ের ভাবনার জন্য, হৃদয়ের বিস্তারের জন্য, অর্থাৎ মনটাকে অনেক বড়ভাবে। অর্থাৎ আমি এখন এখানে ক্লাস নিচ্ছি, তোমরা ক্লাস করছো, তোমার মনটাকে যদি ইচ্ছা করো তুমি ক্লাসরুমে এই রাজশাহী কলেজে যে রুমে ক্লাস করেছো সেখানে নিয়ে চলে যেতে পারবা। খুবই দ্রুত বাংলাদেশ থেকে আমেরিকা থেকে সৌদি আরব থেকে জাপান যে কোনো জায়গায় সেকেন্ডের মধ্যে মনটা চলে যায়। তাই মনটাও অনেক বড়, তাই আকাশও বড়। এই আকাশের সাথে মনের তুলনা করা যেতে পারে, এটাতে কোনো ভুল হবে না। কিন্তু আকাশে কিন্তু ফুল ফুটে না। আমার হৃদয় আকাশে অনেক ফুল ফুটলো, ফুল কিন্তু আকাশে ফোটে না। এই কারণে এখানে কি হয়ে গেছে, এই ফুল ফুটলো বিষয়টা, উপমাটা ভুল হয়ে যাচ্ছে। তাহলে আমাদেরকে কি করতে হবে, হৃদয়কে আকাশের সাথে তুলনা করা যেতে পারে, আবার কাননের সাথেও তুলনা করা যেতে পারে। কানন মানে কি, বাগান। তাহলে আমার হৃদয় কাননে অনেক ফুল ফুটলো, অথবা আমার হৃদয়ে বা আমার হৃদয় আকাশে অগণিত তারার সমাহার। আমাকে কি করতে হবে, উপমা যখন দিতে হবে তখন দুইটার মধ্যে সামঞ্জস্য রাখতে হবে। ফুল বাগানে ফুটে, হৃদয়কে বাগানের সাথে তুলনা করা যায়। তাহলে আমরা দেখছি যে উপমার যদি ভুল প্রয়োগ হয়ে যায় তাহলে তাকে বাক্যে প্রয়োগ করা যাবে না। গুরু চণ্ডালী দোষ, এটা আমরা জানি যে গুরু চণ্ডালী দোষ বলা হয় কোনটা, যখন সাধু এবং চলিত ভাষা একত্রিত হয়ে যায়, মিশ্রিত হয়ে যায়। আমরা দেখি পক্ষীর ভাষা, পক্ষীর বাসা। দেখো খেয়াল করো, বাসা শব্দটা হচ্ছে বাংলা আর পক্ষী শব্দটা হচ্ছে তৎসম, অর্থাৎ সাধুচলিতের মিশ্রণ হয়ে গেছে। এই মিশ্রণটাকে কি করতে হবে, আমরা বাক্য প্রয়োগ করতে পারবো না, আমাদেরকে বলতে হবে কি, পাখির বাসা। আবার বলছে মরা দাহ, মরা দাহ। দেখো মরা দাহ, এখানে আবার সাধুচলিতের মিশ্রণ হয়ে গেছে। এটা মরা দাহ হবে না, মরাটা কি হয়ে যাবে, যেহেতু বাংলা শব্দ, দাহটা হচ্ছে তৎসম শব্দ, তাহলে তৎসম শব্দ আসবে কি, সব, সব দাহ হয়ে যাবে। আবার দেখো সব হচ্ছে তৎসম শব্দ, কিন্তু পোড়া হচ্ছে বাংলা শব্দ বলে সব পোড়া হবে না, হবে কি, মরা পোড়া। আবার চোখ পল্লব, দেখো চোখ পল্লব, এখানে চোখ হচ্ছে বাংলা শব্দ, পল্লব হচ্ছে তৎসম শব্দ, অর্থাৎ সাধু চলিতের এখানে কি হয়ে গেছে, মিশ্রণ হয়ে গেছে। তাই এই চোখ পল্লব শব্দ ব্যবহার করা যাবে না। যদি আমরা করি তাহলে এই শব্দটা গুরু চণ্ডালী দোষে দুষ্ট হয়ে যাবে। আমাদেরকে কি করতে হবে, দুইটাকেই তৎসম করে দিতে হবে, তখন আমাদের কি হবে, আঁখি পল্লব, আঁখি পল্লব হয়ে যাবে। তো এইরকম ভাবে আমাদের শব্দগুলোকে একটা তৎসম একটা বাংলা এইরকম ভাবে মিশ্রিত ভাবে ব্যবহার করা যাবে না। বাগধারার নিজস্ব গঠন, বাগধারার নিজস্ব গঠন, বাগধারাগুলো কিন্তু সেই প্রাচীন কাল থেকে একটা নিজস্ব গঠন নিয়ে চলে আসছে। যেমন আমরা বলি কি, আমরা কাঠের ঢেঁকি। তো এটা জানি যে আমরা কাঠ তেমন কোনো কাজের নয়, অর্থাৎ আমরা কাঠ দিয়ে যদি ঢেঁকি বানানো হয় তাহলে সেটা দিয়ে কোনো কাজ হয় না। ওইরকম এখন দেখা যায় যে এমন কিছু কিছু গাছ আছে যে গাছগুলো দিয়েও কিন্তু তেমন কাজ হয় না। তো এখন পেঁপে গাছের কাঠও তো কোনো কাজে লাগে না। তো আমরা হয়তো মনে করছি যে আমরা কাঠ দিয়ে যেমন কাজে লাগে না, পেঁপে দিয়েও লাগে না। যদি আমরা বলি পেঁপে কাঠের ঢেঁকি, তাহলে কিন্তু হবে না। আবার আমরা দেখছি এখানে যে বাক্যে বলা হচ্ছে অরণ্য রোদন, এর পরিবর্তে যদি আমরা বলি বনে ক্রন্দন, অর্থাৎ অরণ্য মানেই কি, বন। তা আমরা এখন অরণ্যে রোদন শব্দটা ব্যবহার করে অভ্যস্ত, কিন্তু হঠাৎ করে যদি আবার এখন বলি যে না, এখন থেকে বনে ক্রন্দন ব্যবহার করব, অথবা খুব শক্ত প্রাণ বলতে আমরা কই মাছের প্রাণ বলে থাকি, কিন্তু এখন দেখি যে ট্যাংরা মাছও খুব অনেকক্ষণ পানির ওপরে বেঁচে থাকে। তো এজন্য বললাম যে কই মাছ যেমন বেঁচে থাকে তেমন ট্যাংরা মাছও থাকে, তাহলে আমি বলি ট্যাংরা মাছের প্রাণ, এটা বললেও কিন্তু হবে না। কারণটা কি, যেমন ভাবেই হোক, যে কোনো কারণেই হোক, যেভাবেই হোক, প্রাচীন কাল থেকে এই বাগধারাগুলো এভাবেই গঠিত হয়েছে।
এভাবে চলে আসছে, অর্থাৎ আমড়া কাঠের ঢোকি, অরণ্যের রোদন, কই মাছের প্রাণ, এগুলোকেই আমরাকে ব্যবহার করতে হবে। এর পরিবর্তে এখনকার সময় উপযোগী করে তৈরি করা যাবে না। যদি করা হয় তাহলে সেই শব্দগুলো বাক্যে ব্যবহারের যোগ্যতা হারাবে। তাহলে আমরা এতক্ষণ আলোচনা করে দেখলাম যে একটা বাক্য সার্থক হওয়ার জন্য তার মধ্যে শব্দগুলোকে আগে সার্থক হতে হবে। তো শব্দের কিছু কিছু গুণ থাকতে হবে, যদি সেই গুণগুলো থাকে তাহলে সেগুলো বাক্যে ব্যবহারের যোগ্যতা অর্জন করবে, আর যদি সেই গুণগুলো না থাকে তাহলে সেগুলো বাক্যে ব্যবহারের যোগ্যতা অর্জন করবে না। তাহলে আমরা দেখলাম যে শব্দকে কি করলাম, বাক্যে ব্যবহারের উপযোগী করলাম, তারপরে আমরা বাক্য গঠন করলাম। সেই বাক্যটা শব্দগুলোকে শুধু বসায় দিলেও সেটা সার্থক বাক্য হবে না। সার্থক বাক্য হওয়ার জন্য, অর্থাৎ সেই শব্দগুলো পদে পরিণত করে বাক্যে প্রয়োগ করলেই সেটা বাক্য হবে না। সেই বাক্যটা সার্থক হওয়ার জন্য কতগুলো গুণ থাকতে হবে। সেই গুণগুলো হচ্ছে কি, অভ্যন্তরীণ অর্থ সঙ্গতি, অর্থাৎ একটা শব্দের সাথে আর একটা শব্দের অর্থের সঙ্গতি থাকতে হবে। তারপরে সেটা দ্বারা পরিপূর্ণভাবে আমাদের অর্থটা বুঝতে পারতে হবে। পরস্পর কি করতে হবে, শব্দগুলো সাজানো থাকতে হবে, অর্থাৎ যে কোনোভাবে কিন্তু রাখলে হবে না। এই তিনটা জিনিসকে আমরা একত্রে বলি বাক্যের গুণ, অর্থাৎ একটা বাক্যের তিনটা গুণ থাকতে হবে। সেই সার্থক বাক্যের হওয়ার জন্য তিনটা বিষয় খুব প্রয়োজন: অভ্যন্তরীণ অর্থসঙ্গতি, পরিপূর্ণ অর্থ, আর পারস্পর সম্পর্ক বা কাছাকাছি অবস্থান। এই তিনটা যদি থাকে তাহলে আমরা তাকে সার্থক বাক্য বলবো। এর উপর ভিত্তি করেই একটা সার্থক বাক্যের জন্য তিনটা গুণ থাকা খুব প্রয়োজন। সেই তিনটা গুণ হচ্ছে কি, আকাঙ্ক্ষা, আসক্তি এবং যোগ্যতা। আকাঙ্ক্ষা বানানটা ভুল আছে, এটা যে কোনোভাবে ভুল হয়ে গেছে। তো আকাঙ্ক্ষা, আসক্তি বা যোগ্যতা, এই তিনটা বিষয় যদি বাক্যের মধ্যে না থাকে তাহলে আমরা তাকে সার্থক বাক্য বলতে পারবো না। এখন আমরা দেখি এই তিনটা বিষয় বিস্তারিত আলোচনা করি। প্রথমে আসে কি, আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষা জিনিসটা কি? যেমন আমি দুইটা বাক্য দিয়েছি, সেই দুইটা বাক্য প্রথমে খেয়াল করো। বলা হচ্ছে সূর্য পূর্ব দিকে, পৃথিবী দেখতে। সূর্য পূর্ব দিকে, তারপরে পৃথিবী দেখতে। পৃথিবী দেখতে, এখানে দেখো আমরা এই দুইটা বাক্য কি বলতে পারছি যে সঠিক? আমরা সঠিক বলতে পারছি না। কেন? যে সূর্য পূর্ব দিকে, এটা দ্বারা আমি একটা মনোভাব প্রকাশ করতে চাচ্ছি। সেই মনোভাবটা কি? সেই মনোভাবটা কিন্তু ঠিক আমি বোঝাতে পারছি না। আবার পৃথিবী দেখতে কেমন? গোল, কমলালেবুর মতো, ফুটবলের মতো? আমরা ঠিক দেখা যায় যে যদি বাক্যটাকে এই অবস্থায় রেখে দিই তাহলে যিনি শুনবেন বা শ্রোতা, তিনি কিন্তু এক এক সময় এক এক রকমের অর্থ মনে করতে পারেন। তাই কি করতে হবে, আমাদেরকে অর্থটা, অর্থাৎ আমি যার সামনে বা যাকে উদ্দেশ্য করে এই কথাগুলো বলছি সে যেন পরিপূর্ণভাবে বুঝতে পারে, সেই জন্য বাক্যটাকে পূর্ণ করতে হবে। দুটিতে বক্তার মনোভাব কিন্তু সম্পূর্ণরূপে প্রকাশ করছে না, আর শ্রোতারও কিন্তু আকাঙ্ক্ষা মিটছে না। যেহেতু শ্রোতার আকাঙ্ক্ষা মিটছে না, তাই এটাকে আমরা বা এই দুটোকে সার্থক বাক্য বলতে পারবো না। যদি বাক্যটাকে সার্থক করতে হয় তাহলে কি করতে হবে, লিখতে হবে আমাদেরকে সূর্য পূর্ব দিকে উঠে পৃথিবী দেখতে কমলা লেবুর মতো। দেখো, যখন আমরা এইরকম বলবো তখন কি হবে, মনোভাবটা সম্পূর্ণ হবে, শ্রোতার আকাঙ্ক্ষাও মিটে যাবে। তাহলে যদি শ্রোতার আকাঙ্ক্ষা না মিলে তাহলে আমরা তাকে সার্থক বাক্য বলতে পারবো না। এখন নিজের যে দুইটা বাক্য আমরা লিখলাম, এই দুইটা দ্বারা কি হয়েছে, শ্রোতার আকাঙ্ক্ষার পুরোপুরি নিবৃত্তি ঘটেছে, তাই এগুলোকে আমরা সার্থক বাক্য বলতে পারবো। তাহলে এর আলোকে যদি আমরা সংজ্ঞা তৈরি করি আকাঙ্ক্ষার, তাহলে সংজ্ঞাটা দাঁড়ায় কি, বাক্যের অর্থ পরিষ্কারভাবে বোঝার জন্য এক পদের পর আর এক পদ শোনার যে ইচ্ছা তাকেই বলা হয় আকাঙ্ক্ষা। এক পদের পর
অর্থাৎ সূর্য একটা পদ, পূর্ব একটা পদ, দিকে একটা পদ। অর্থাৎ এইরকম ভাবে যতক্ষণ পর্যন্ত আমি যদি বলি সূর্য পূর্ব, আমার আকাঙ্ক্ষা থেকে যাচ্ছে পূর্ব কি উঠে না পূর্ব দিকে অস্ত যায়, কি হতে পারে? তাহলে সূর্য পূর্ব, আকাঙ্ক্ষা মিটছে না, দিকে আকাঙ্ক্ষা মিটছে না। যখন আমি বলবো উঠে, তখন আমার আকাঙ্ক্ষা নিবৃত হচ্ছে। যেহেতু আকাঙ্ক্ষা নিবৃত হচ্ছে, তখন এটাকে বলা হচ্ছে একটা সার্থক বাক্য। তাহলে বাক্যের অর্থ পরিষ্কারভাবে বোঝার জন্য এক পদের পর আর এক পদ শোনার যে ইচ্ছা, সেটাকেই বলা হয় আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষা অনুসারে বাক্যের পদসমূহ কি হয়? সংস্থাপিত হয়। আকাঙ্ক্ষা পূরণ না হওয়া পর্যন্ত বাক্য কখনোই সার্থক হয়ে উঠতে পারে না। এরপরে আসে আসক্তি। অনেকেই এটা বানান ভুল করে বসে, আসক্তি করে ফেলে। তো আসক্তিটা কি? আমরা একটা বাক্য লিখি, সকলি কাননে কলি ফুটিল কুসুম। দেখো, এটাকে আমরা বাক্য বলতে পারছি না কেন? দেখো, এটা দ্বারা বাক্য করা সম্ভব। এখানে পদ আছে, পদগুলো পাশাপাশি বসেছে, কিন্তু তারপরও আমরা একে বাক্য বলছি না। কেন বলছি না? বাক্যে শ্রোতার যে কৌতূহল, সেটা যতক্ষণ পর্যন্ত পূরণ না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা বাক্য বলতে পারবো না। এই পদগুলো যদি উচ্চারণ করি, তাহলে শ্রোতা কৌতূহলী হয়ে উঠবেন, বোঝার চেষ্টা করবেন যে আসলে কি বলছে, এটা দ্বারা কি বোঝাতে চাচ্ছে। তাই এটা দ্বারা কি হবে? শ্রোতা তার অর্থটা, অর্থাৎ বক্তা যে কথাটা বলছেন সেই কথাটা বুঝতে পারবেন না। যেহেতু বুঝতে পারবেন না, তাই এটাকে আমরা বাক্য বলতে পারবো না। তো এখানে কিছু অভাব আছে। সেই অভাবটা হচ্ছে কি, যে পদগুলোকে সঠিকভাবে সংস্থাপন করা হয়নি। যদি আমরা বলি এখন দেখো, এখন কি হচ্ছে? এখন কিন্তু মনোভাবটা সম্পূর্ণরূপে প্রকাশিত হচ্ছে। অর্থাৎ কাননে কুসুম কলি সকলই ফুটিল। যখন ওই শব্দগুলোকেই শুধু কি করলাম? সুন্দর করে সাজিয়ে লিখলাম। যখনই সাজিয়ে লিখলাম, তখনই কি হচ্ছে? শ্রোতা পুরোপুরি বক্তার মনোভাবটা বুঝতে পারছে। যখন শ্রোতা বক্তার মনোভাব পুরোপুরি বুঝতে পারবে, তখনই সেটা সার্থক বাক্য হবে। তাহলে আমরা এখান থেকে আসক্তির সংজ্ঞাটা নির্ণয় করব কিভাবে? বাক্যের অর্থসঙ্গতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদবিন্যাসই আসক্তি, অথবা বাক্যের অর্থসঙ্গতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদবিন্যাসকে আসক্তি বলে। আমরা দুইটা পেলাম, আকাঙ্ক্ষা, এক পদের পর আর এক পদ শোনার ইচ্ছা, আর 2 নাম্বার আসক্তি হচ্ছে পদগুলো এলোমেলো অবস্থায় থাকা। এলোমেলো থাকলে তার অর্থসঙ্গতি রক্ষা হবে না, তাই সেগুলোকে অর্থসঙ্গতি করতে হবে। অর্থসঙ্গতি রক্ষার জন্য সেগুলোকে সুশৃঙ্খলভাবে সাজাতে হবে। যদি সাজানো হয়, তাহলে তাকে আসক্তি বলা হবে। 3 নাম্বার হচ্ছে যোগ্যতা। উদাহরণ আছে, দেখো খেয়াল করে বলছে, মেঘ মুক্ত মাঠ, কর্দমাক্ত আকাশ। একটা উদ্ভট ব্যাপারের সৃষ্টি হয়েছে। মাঠ মেঘ মুক্ত হতে পারে, কিন্তু আকাশ কি কখনো কর্দমাক্ত হতে পারে? অর্থাৎ শ্রোতার আকাঙ্ক্ষা এটা দ্বারা নিবৃত হয়ে যাচ্ছে যে মেঘমুক্ত মাঠ। আবার পদবিন্যাসও কিন্তু আছে কি সুশৃঙ্খল ভাবে, কিন্তু তারপরও এটি সার্থক বাক্য নয়। অর্থাৎ এখানে পদগুলো, শব্দগুলো ব্যবহার হয়েছে সঠিকভাবে, আকাঙ্ক্ষাও নিবৃত হয়েছে, পদবিন্যাসও সুশৃঙ্খল, তারপরও এটা সার্থক বাক্য নয়। কেন নয়? যে এখানে অর্থসঙ্গতি যথাযথ হয়নি। কেন হয়নি? যে মাঠ
মাঠে কখনো মেঘ থাকে না, মেঘ থাকে কোথায়? আকাশে। আর আকাশ কখনো কর্দমাক্ত হতে পারে না, তাই মেঘ থাকে আকাশে আর কর্দমাক্ত হয় মাঠ। যদি আমরা বলি যে মেঘমুক্ত আকাশ, কর্দমাক্ত মাঠ, তাহলেই কেবল এটা বাক্য হবে। কেন বাক্য হবে তখন? যেহেতু এখন কি হচ্ছে, এই শব্দগুলো যথাযথ জায়গায় বসেছে। তাহলে আমরা সংজ্ঞায় কি বলতে পারি? বাক্যের পদসমূহের সুসংগত অর্থসঙ্গতিকে বলা হয় যোগ্যতা। অর্থাৎ পদসমূহ যদি সুসংগতভাবে না বসে তাহলে কিন্তু সেটা সার্থক বাক্য হবে না। সুসংগত কোথায়? যে কখনোই আকাশ কর্দমাক্ত হতে পারে না, এখানে কর্দমাক্ত শব্দটা সুসংগত নয়। কর্দমাক্ত হবে কি? মাঠ, এখানে হচ্ছে সুসংগত। তাহলে পদসমূহের সুসংগত অর্থ সঙ্গতিকেই বলা হয় যোগ্যতা। তাহলে আমরা বাক্যের তিনটা গুণ সম্পর্কে পড়লাম। প্রথম নাম্বার হচ্ছে আকাঙ্ক্ষা, দ্বিতীয় নাম্বার হচ্ছে আসক্তি, তৃতীয় নাম্বার হচ্ছে যোগ্যতা। তো আমরা এই তিনটা বিষয়কে আর একবার একটু রিভিশন দিই, পুনরায় আলোচনা করি। আকাঙ্ক্ষা খুব গুরুত্বপূর্ণ বিষয়, এই তিনটা বিষয় কিন্তু খুব গুরুত্বপূর্ণ বাক্যের ক্ষেত্রে। আমরা অনেক সময় হয় কি যে ভাঙা বাক্য দ্বারা একটা শব্দ উচ্চারণ করে বাকিগুলো না বলে আমরা কিন্তু অনেক সময় আমাদের মনোভাব বোঝাতে পারি, কিন্তু এটা সাপেক্ষভাবে। তো সাপেক্ষভাবে কিন্তু সব কিছুই চলতে পারে না। একটা গল্প, একটা উপন্যাস, একটা নাটকে হয়তো চলতে পারে, কিন্তু সব কিছু চলতে পারে না। তো যেহেতু সাপেক্ষভাবে চলতে পারে না, তাই এটাকে আমরা নিয়মের মধ্যে নিয়ে আসতে পারি না। তো বাক্যের মধ্যে আকাঙ্ক্ষা থাকা চলবে না, অর্থাৎ একটা পদের পরে আর একটা পদ শোনার ইচ্ছা থাকা যাবে না। পদগুলোকে পরিপূর্ণভাবে শুনেই বক্তার মনোভাবটা শ্রোতার নিকট সম্পূর্ণভাবে প্রকাশিত হবে, এটাই তখন বাক্য হবে। তাহলে আকাঙ্ক্ষা হচ্ছে এক পদ পর আর এক পদ শোনার যে ইচ্ছা, সেটাকেই বলা হচ্ছে আকাঙ্ক্ষা। আসক্তি হচ্ছে পদগুলোর হচ্ছে কি বিন্যাস সঠিকভাবে, অর্থাৎ এলোমেলোভাবে না বসিয়ে পদগুলোকে কি করতে হবে? সুন্দর করে পাশাপাশি সুসজ্জিতভাবে বসাতে হবে। তাহলে বাক্যের অর্থসঙ্গতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদবিন্যাসকেই বলা হচ্ছে আসক্তি। আর অর্থসঙ্গতি অর্থাৎ পদসমূহের অর্থসঙ্গতি, একটা পদের সাথে আর একটা পদ বসাচ্ছে, অর্থাৎ আকাশের আগে কর্দমাক্ত বসাচ্ছি, এটা কখনোই সুসঙ্গত নয়। অর্থাৎ পদসমূহের সুসঙ্গত অর্থসঙ্গতিকেই বলা হচ্ছে যোগ্যতা। প্রিয় শিক্ষার্থী, আমরা আগামী ক্লাসে বাক্যের বিশেষ করে গঠন অনুসারে বাক্য কত প্রকার, অর্থ অনুসারে বাক্য কত প্রকার, এই দুটো বিষয় নিয়ে আলোচনা করব। এবং পরে আরও একটি ক্লাস বাক্যের হবে, যেখানে বাক্য পরিবর্তন, অর্থাৎ বাক্যগুলো নানানভাবে পরিবর্তিত হয়, সরল থেকে জটিল হয়, জটিল থেকে সরল হয়। আমরা সরল, জটিল, যৌগিক যে বাক্যগুলো পাই, বিভিন্নভাবে বিভিন্নটাই পরিবর্তন হতে পারে। এসব বিষয় নিয়ে আলোচনা হবে। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, নিরাপদে থাকো। ধন্যবাদ সবাইকে।